হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমআর আইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা গত টিউটোরিয়ালে যা শিখেছিলাম সেটি হচ্ছে HTML এর বেশ কিছু অ্যাডভান্স লেভেলের ট্যাগ এবং অ্যাট্রিবিউট সম্পর্কে। তো এখানে দেখাই যাচ্ছে গত টিউটোরিয়ালের কোডগুলো, আর এই কোডের আউটপুট এসেছিল এরকম। তো এখন আমরা এই কোড আর শিখব না। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলো সম্পর্কে। তার মানে আমাদের কখনো কখনো এমন হতে পারে যে বাংলাদেশের 7টা ডিভিশন আছে, এই ডিভিশনগুলোর নাম লিখতে হবে। এগুলো নিচে নিচে লিখতে হতে পারে, 1 2 3 4 সিরিয়াল দিয়ে লিখতে হতে পারে এরকম। তো ঠিক আছে, তাহলে এইটা আমাদের দরকার নেই। এখন আমাদের যেহেতু নতুন একটি ফাইল তৈরি করতে হবে, তাহলে আমরা এখান থেকে দেখো ফাইলে গিয়ে নিউয়ে যদি ক্লিক করি তাহলেও একটি ফাইল ওপেন হবে। আবার আমি যদি ঠিক এই যে এই বারটার এই জায়গাটা, এই সাদা জায়গাটাতে ডাবল ক্লিক করি তাহলেও আমার আরেকটি ফাইল ওপেন হবে। তার মানে এগুলোতে আমি যা খুশি এখন লেখালেখি করতে পারবো। তো ঠিক আছে, এখন আমি নতুন একটি ফাইলের নাম দিতে চাচ্ছি 4.html। তো এর জন্য আমাকে কি করতে হবে, আগে বেসিক স্ট্রাকচার লিখে ফেলতে হবে। তো বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলি, html, তারপরে এখন কি করতে হবে, হেড লিখতে হবে। তো head এর /head এর এখন আমাকে কি করতে হবে, এই হেডের মাঝখানে কি থাকে, টাইটেল থাকে। তো title/title টাইটেল হলো। এখন আমি যা করব, এখন আমাকে বডি ট্যাগ লিখতে হবে। তো body body বডি ট্যাগটি লিখলাম। এখন এই বডি ট্যাগের ভিতরে আমাকে যা খুশি তাই লিখতে হবে। তো এখন পর্যন্ত আমি যা লিখলাম এটাই হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। তাহলে এইটাকে আমি সেভ করব। তো সেভ অ্যাজ এ ক্লিক করলাম। এখন এর নাম দিব 3.html পর্যন্ত ছিল। তো আগে সেভ অ্যাজ টাইপে ক্লিক করে আমি এই যে HTML টাকে সিলেক্ট করে নিলাম এবং এইখানে এখন লিখব কি 4.html লেখার পরে সেভ করলাম। তার মানে সেভ হয়ে গেল। বরাবরের মতো আমি কি করি, টাইটেলের মধ্যে কিছু লিখি। টাইটেলের মধ্যে লিখলে সেটা কোথায় দেখা যাবে, সেটা ব্রাউজারের উপরে দেখা যাবে। যেমন এইটার টাইটেলের উপরে, মানে টাইটেলের ভিতরে যদি আমি এখন লিখি MRICT পার্ক মিজান স্যার, দেন এটাকে যদি সেভ করি, সেভ করার পর যদি এখন আমি এই রান থেকে লঞ্চ ইন ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করি তাহলে যা দেখা যাবে সেটা হচ্ছে এরকম। তার মানে ব্রাউজারের উপরের অংশে এইটাই দেখা যাচ্ছে। ভেরি গুড। তো এখন এইটাকে আমি মিনিমাইজ করব। মিনিমাইজ করলাম কারণ আজকের যে টপিকস, সেই টপিকসটা হচ্ছে আমি বাংলাদেশের 7টি বিভাগ কিভাবে লিখতে হয় সেগুলো নিয়ে। তো এখন যা কিছুই লিখি না কেন আমরা কি করি, সচরাচর প্যারাগ্রাফ, হেডলাইন এগুলো ব্যবহার করে লিখি। প্যারাগ্রাফ লিখতেই হয়। তাহলে এই পি ট্যাগের মধ্যে আমি এখন লিখব যে there are 7 divisions in বাংলাদেশ। বাংলাদেশে 7টা ডিভিশন আছে। এই ডিভিশনগুলোর নাম কি কি? এখন আমি লিখতে পারি these are, these are
these are এগুলো হলো। এখন সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করে আউটপুটটা দেখে ফেলি। হ্যাঁ, এরকম এসেছে, there are 7 divisions in Bangladesh, these are। এখন টিচার বলল এই these are-টা এখানে হবে না, নিচের লাইনে হবে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে? এই these are এই শব্দটার আগের মধ্যে জাস্ট br একটি ট্যাগ আমি ব্যবহার করব। ভালো, ব্যবহার করলাম, তার মানে প্যারাগ্রাফ আমার হয়ে গেল। এখন আমি কি করব? আমি কিছু ট্যাগ ব্যবহার করব, সেটা হচ্ছে লিস্ট করার জন্য। তার মানে 7টা ডিভিশন যে হবে সেই 7টা ডিভিশনের নাম লিখতে হবে। তাহলে এই 7টা ডিভিশনের নাম কি লিখতে পারি? এই ডিভিশনের নামগুলো লেখার জন্য আমাকে যা করতে হবে, এইখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখলাম ঠিকই, পি শুরু করলাম, পিটা এখানে শেষ। এখন এরপরে এখন পি উপরে নিচে এরকম হলে কোনো প্রবলেম নাই। এখন এইখানে আমি প্যারাগ্রাফ যেহেতু শুরু করলাম, ট্যাব দিলাম, ট্যাব দিয়ে আরেকটু সরিয়ে দিলাম। এখন আমি লিখব কি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এগুলো ইউএল অথবা ওএল। আগে ইউএল এর ব্যবহারটাই শিখি। তাহলে ইউএল মানে হচ্ছে আনঅর্ডারড লিস্ট, ইউএল এটা ডাবল ট্যাগ, তাহলে দুইবার লিখলাম ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এখন এই ইউএল এর ভিতরে যা রাখতে হয় সেটা হচ্ছে এলআই। এলআই মানে কি? এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম স্ল্যাশ এলআই, তার মানে লিস্ট আইটেম। ইউএল আনঅর্ডারড লিস্ট আর এলআই লিস্ট আইটেম। এখন এই লিস্ট আইটেম কি কি কে লিস্ট করতে যাচ্ছি। আনঅর্ডার লিস্ট মানে হচ্ছে এলোমেলো ভাবে লেখা হবে, আর লিস্ট আইটেম মানে আর ওএল অর্ডার লিস্ট মানে হচ্ছে সবগুলো সাজানো গোছানো থাকবে, তার মানে একটা শৃঙ্খলা থাকবে। তো ঠিক আছে, এলআই এলআই লিখলাম লিস্ট অর্ডার। এখন এইখানে একটা নাম লিখতে চাচ্ছি, DHAKA ঢাকা, তার মানে ঢাকা একটা কি লিস্ট আইটেম। তো 7টা এইভাবে লিখতে হবে। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, আউটপুটটা একটু দেখে আসি কি দেখা যাচ্ছে। হ্যাঁ, দিস আর এগুলো হচ্ছে এই যে এখানে ঢাকা দেখা যাচ্ছে, তার মানে ঢাকা শব্দটা কি হচ্ছে, ঢাকা শব্দটার আগের মধ্যে এরকম একটা গোল সিম্বল চলে এসেছে। ঠিক আছে, তার মানে এইটাই হচ্ছে আনঅর্ডারড লিস্ট। তাহলে ঢাকা এখানে গণনা করা যাচ্ছে না, তাহলে আমার 7টা ডিভিশন হবে, তো 7টা এরকম ঢাকা ঢাকা শব্দটা লিখতে হবে। তো আমি কি করতে পারি? কপি পেস্ট করতে পারি বারবার। তাহলে কপি পেস্ট কিভাবে করতে হয় সেটা সবারই জানা আছে। তো আমি 7 বার লিখে ফেললাম, তাহলে ঢাকা লিখলাম প্রথমবার। এখন এটার নাম দিব কি? চিটাগং, CHITTAGONG, চিটাগং। তারপর এটা কি দিব? রাজশাহী, RAJSHAHI, রাজশাহী। ঢাকা, চিটাগং, রাজশাহী। BARISAL, বরিশাল। তারপরে খুলনা, KHULNA, খুলনা। তারপর রংপুর, RANGPUR। তারপরে আরেকটা কি? সিলেট। ওকে, কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, আউটপুট দেখি, তাহলে কি হবে? হ্যাঁ, দেখা যাচ্ছে আমার 7টা ডিস্ট্রিক্টের নাম এসেছে, কিন্তু এই নামগুলো আসলেই যে 7টা লিখলাম কিনা, অথবা 100টাও যদি লিস্ট লিখতে হয় 100টাই লিখলাম কিনা, আমাকে গুনে গুনেই চেক করতে হবে আসলেই 7টা হলো নাকি আসলেই 100টা হলো। কনফিউশন থেকেই যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় আনঅর্ডারড লিস্ট। তার মানে সামনে এখানে কোনো সিকোয়েন্স নাই, সবগুলো কি ভরাট বৃত্ত এসেছে। তার মানে এখন আমরা কি করতে পারি? আমরা যদি এই ভরাট বৃত্তগুলোর একটু চেঞ্জ করতে চাই, যে হ্যাঁ ভরাট বৃত্ত হবে না, এখন বৃত্তটা জাস্ট কি হবে, মানে গোল হবে, বাট ভরাট হবে না। তাহলে তার জন্য আমাকে এই ইউএল শব্দটা, দেখো ইউএল এর শুরু শেষ, এই ইউএল এর মধ্যে টাইপ লিখতে হবে, TYPE, টাইপ। টাইপ ইকুয়ালস টু কি লিখবো? টাইপ ইকুয়ালস টু যদি আমি লিখি CIRCLE, সার্কেল। এখন যদি সেভ করি কন্ট্রোল এস, এখন যদি আউটপুট দেখি,
এখন রিফ্রেশ দিচ্ছি, দেখো এখন আউটপুট গুলো কি আসছে, আউটপুট গুলো কিন্তু ভরাট বৃত্ত আর আসছে না, এখন বৃত্তগুলো ফাঁকা, তার মানে ভরাট করা হয়নি। এখন আবার যদি কেউ এই টাইপের মধ্যে সার্কেল না লিখে লিখতে চায় এস কিউ ইউ এ আর ই স্কয়ার, এখন যদি সেভ করি কন্ট্রোল এস, এখন আউটপুট যদি দেখতে চাই তাহলে দেখো এখন সবার সামনের মধ্যে একটা স্কয়ার চলে এসেছে, তার মানে বর্গক্ষেত্রের মতো একটা সিম্বল চলে এসেছে চতুর্ভুজ। তো যাই হোক, তার মানে এখানে ইউএল এর মধ্যে টাইপ মানে ডিজাইন এরকম করা যায়, অনেকে আবার হাতের সিম্বল দেয়, বিভিন্ন বইয়ের মধ্যে দেখা যায়, তারপরে আবার কেউ তীর চিহ্ন দেয় অ্যারো সিম্বল, আবার অনেকে বিভিন্ন আরো আনুষঙ্গিক সিম্বল দেয়। তো সেগুলো অবশ্য বিভিন্ন ভাবে করা যায়, এগুলো ইমেজ দিয়েও করা যায়, আবার লেখালেখি করেও করা যায়। তো আমরা বেসিক কিছু আইটেম শিখলাম ইউএল ট্যাগ সম্পর্কে। এখন আরেকটা আইটেম আমাদের হয়তো জানতে হবে বা আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে এগুলো তো আমরা আনঅর্ডার্ড লিস্ট শিখলাম, এখন আমরা শিখতে চাই অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট মানে সাজানো গোছানো, 1 2 3 4 এরকম সিরিয়াল থাকবে। তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, এখানে যা লিখলাম তাই থাকুক। এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত সবটুকু আমি কেটে দিচ্ছি, ঠিক আছে? কেটে দিলে ইউএল যদি লিখি তাহলে বাই ডিফল্ট সে এরকম রিফ্রেশ দিলে দেখা যাচ্ছে ভরাট বৃত্ত সে পেয়েই যাচ্ছে, থাকুক। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ডার লিস্ট করতে হবে। তো ইউএল এর জায়গাটাতে আমি শুধুমাত্র ওএল লিখবো। দেখো ওএল লিখেছি, এখানে কিন্তু সে ম্যাচ করতে পারেনি, তাহলে এই নিচের ইউএলটাকেও চেঞ্জ করে ওএল করার সাথে সাথে সে কালার ম্যাচ করে ফেললো, তার মানে আমার অর্ডার লিস্ট হয়ে গেল। এখন যদি এটাকে রিফ্রেশ করি, কারণ লিস্ট আইটেম এগুলোই হবে, তাহলে এগুলোকে আমি যদি রিফ্রেশ করি তাহলে দেখা যাচ্ছে 1 2 3 4 এখন 7 পর্যন্ত চলে এসেছে, তার মানে এগুলো গণনা করা যাচ্ছে, সিকোয়েন্স আছে। তা এই জন্য এটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন কেউ যদি 100টা নামও লিখে থাকে তাহলে 100টা নাম একটা একটা করে আমাকে গুনে গুনে চেক করতে হবে না, এই লাস্টের নাম্বারটা দেখলেই আমি বুঝে নেব যে হ্যাঁ 100টাই হয়ে গেছে। ভেরি গুড। এখন এই অর্ডার লিস্ট বাই ডিফল্ট 1 2 3 4 আসে। এখন কেউ যদি চায় যে না আমি 1 2 3 4 দেখতে চাচ্ছি না, আমি অন্য কিছু চাচ্ছি, তাহলে তাকে এখানেও টাইপ সমান এখন লিখে দিতে হবে ডাবল কোটেশনের ভিতরে। কেউ যদি চায় যে না আমি বড় হাতের এ বি সি ডি আকারে দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে বড় হাতের এ লিখবো, লিখে সেভ করব কন্ট্রোল এস। এখন আউটপুট দেখবো, রিফ্রেশ দিচ্ছি, দেখো সবগুলো এ বি সি ডি আকারেই চলে এসেছে। এখন কেউ যদি চায় যে না আমি বড় হাতের এ বি সি চাচ্ছি না, ছোট হাতের এ বি সি চাচ্ছি, জাস্ট প্রথম অক্ষরটা লিখে দিব। এরপর আমি যদি আউটপুট দেখতে চাই, রিফ্রেশ করে দেখি, হ্যাঁ সব ছোট হাতের এ বি সি ডি চলে এসেছে। আবার কেউ যদি বলে যে না আমি রোমান সংখ্যায় 1 2 3 4 দেখতে চাই, রোমান সংখ্যায় ছোট হাতের আই লিখলে তাকে 1 বলা হয়, 2টা আই লিখলে 2, 3টা আই লিখলে 3, এরকম ভাবে লিখতে হয়। তাহলে আমি প্রথমের অক্ষরটা লিখলাম আই, এরপরে আমি সেভ করলাম কন্ট্রোল এস। এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে কেমন দেখা যাবে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে 1 2 3 4, তার মানে সব রোমান সংখ্যা হয়ে গেছে। এখন কিভাবে তাহলে এইভাবে চেঞ্জ করতে হয়, তো সেগুলো আমরা জানলাম। অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট শিখলাম। এখন আরেকটা আইটেম আমরা শিখব, সেটা হচ্ছে কবি সাহিত্যিকদের একটা লেখা। দেখো পিপি ট্যাগের মধ্যেই কিন্তু আমরা সব লিখে ফেলেছি। এখন কবি সাহিত্যিকদের একটা লেখা আমরা লিখতে চাচ্ছি, তাহলে তার জন্য কি করতে হবে, কবি সাহিত্যিকরা কিভাবে কবিতা লিখে তা আমরা জানি। যেমন আমি হব সকালবেলার পাখি, কাজী নজরুল ইসলামের লেখা। এটা কাজী নজরুল ইসলাম এক এক ভাবে লিখেছিলেন, যেমন প্রথম লাইনটা একভাবে, সেকেন্ড লাইনটা হয়তো তার থেকে একটু সরিয়ে লিখেছেন, থার্ড নাম্বার লাইন হয়তো বা আগে নিয়েছেন বা পরে নিয়েছেন, অনেকটা এরকম। তার মানে কিভাবে লেখা হয়, সাপোজ আমি আমার এই ফোল্ডারে চলে যাচ্ছি, MRICD পার্ট,
এই স্যাম্পল টেক্সট নামে যে আমি ফাইলটি রেখেছিলাম এটা ওপেন করি। এখন এগুলোর আমার দরকার নেই। এটার মধ্যে কি লিখবো? এখন কবি সাপোজ টুইঙ্কেল টুইঙ্কেল কবিতাটি লিখেছেন, তো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। এরপর কবি হয়তো বা এখান থেকে লেখা শুরু করেছেন সেকেন্ড লাইনে, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এরপর কবি হয়তোবা এখান থেকে লিখেছেন হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর up above the world so high, high, up above the world so high। তারপর like a diamond in the sky, এভাবে হয়তো কবি লিখেছিলেন। আমাদের পরীক্ষার খাতাতেও কিন্তু ঠিক এইভাবেই লিখতে হতো, নিচে নিচেই লিখতে হতো। তার মানে কেউ যদি হাউ শব্দটা এখানে না লিখে এই জায়গাটাতে লিখতো, তাহলে কি হতো? এই জায়গাটাতে লিখলে আমাদের পরীক্ষায় মার্কস কমিয়ে দিতেন টিচাররা। তার মানে কবি যেভাবে লিখেছেন কমাদারি সেমিকোলন যেভাবে, ঠিক সেভাবে লিখলেই আমরা 5-এ 5 কিংবা 10-এ 10 মার্কস পেয়ে যেতাম। তার মানে কবি সাহিত্যিকদের লেখা কবি সাহিত্যিকদের মতোই যাতে থাকে তার জন্য ওয়েবসাইটেও বিশেষ কিছু রুলস আছে। তাহলে সেই রুলসটা আমরা এখন শিখব। তো আমরা আমাদের এডিটরে চলে যাই। এখন এডিটরে গিয়ে কি করতে পারি? আমরা সচরাচর সবসময় পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফগুলো লিখে থাকি। তাহলে এখানে আবার পি ট্যাগ ব্যবহার করছি, p/p। এখন পি লিখলাম। এখন এই দুই পি এর মাঝখানে আমি কি করব? কবিতাটা লিখব। এখন কি কবিতা লিখব? এখান থেকে লিখব টুইঙ্কেল, টুইঙ্কেল twinkle little star। তারপরে এখন লিখব হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তারপর আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই। তারপরে এখান থেকে লিখতে হবে লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। ঠিক আছে, তার মানে আমি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই সচরাচর লিখি, এবার তাই লিখলাম নতুন আরেকটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে, লিখে সেভ করলাম Ctrl+S। এখন যদি আউটপুট দেখতে চাই তাহলে তো কবির মতো আমি যেভাবে লিখলাম সেভাবেই আসার কথা, কিন্তু আসলো না। তার মানে পুরোটা এক লাইন হয়ে গেছে। আর এইভাবে কেউ যদি পরীক্ষার খাতায় লিখে তাহলে নিশ্চিত টিচার তাকে 0 মার্কস দিবেই দিবে। তার মানে এটা কোনো কবিতাই হয়নি। তার মানে কেউ যদি আমরা ইন্টারনেটে কবিতা পড়তে চাই তাহলে এগুলো গদ্য হয়ে যাবে বা উপন্যাস হয়ে যাবে সেরকম লেখা। তাহলে এটা আমরা মিনিমাইজ করি, আমরা আমাদের কবির মতো লিখতে পারলাম না। তাহলে তার জন্য কবির মতো লিখতে হলে আমাকে কি করতে হবে? স্পেশাল একটা ট্যাগ ব্যবহার করতে হবে যার নাম হচ্ছে প্রি। তাহলে আমি পি ট্যাগ দিয়ে লিখবো না, এখন পি আর ই এটাকে প্রি করে ফেলবো, নিচের এইটাকেও পি আর ই করে ফেলবো, তাহলে সে জোড়া খুঁজে পেয়েছে। তার মানে প্রি মানে হচ্ছে প্রি ডিফাইন, আগে থেকে ডিফাইন করে রাখলাম যে আমার এই লেখাটা এখন যেরকম আছে ঠিক এক্সাক্ট এরকমই যাতে আউটপুট আসে। তার মানে অনেকটা ফটোকপি, একটা
একটা কপি থেকে আমি যদি ফটোকপি করি, বাদ বাকি যতগুলো পেপারে আমি কপি করি না কেন সবগুলো কিন্তু একই রকমই লেখা থাকবে, কোনো 19-20 হবে না। হয়তো বা কালি একটু 19-20 হতে পারে, বাট লেখার ফর্মে ঠিকই থাকবে। তো এখানেও প্রিট্যাগটা অনেকটা সেরকমই, যে জাস্ট একটা ছবি তুলে ফেলা, এই ছবিটা ডুপ্লিকেট, যত খুশি তত ইউজ করা। এই যে এখানে কবির মতো লেখা চলে এসেছে, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য, তার মানে এখানে যেরকম যেরকম লিখেছে ঠিক এরকম। এখন কবি যদি চান যে ঠিক আছে আমার এই দুইটা লাইন একসাথে হবে আর নিচের দুইটা লাইনের মাঝখানে একটু গ্যাপ হবে, তাহলে আমি চাইলে ওই গ্যাপটা দিয়ে দিলাম, এখানে গ্যাপ দিলাম এই ট্যাগের ভিতরে এক লাইন গ্যাপ, তাহলে আমার আউটপুট কি আসবে দেখো, খেয়াল করে রিফ্রেশ দিচ্ছি, দেখো এখানেও কিন্তু গ্যাপ হয়ে গেছে, এই দুটো লাইন কাছাকাছি, এই দুটো লাইন কাছাকাছি, আর মাঝখানে একটা লাইনের গ্যাপ। কেন গ্যাপ হলো? কারণ আমি এখানে গ্যাপ দিয়েছি এই জন্য। আর এই গ্যাপ দেয়া যে ছবিটা উঠবে মোবাইলে বা ক্যামেরাতে ঠিক সেরকমই সে আউটপুট আমাকে দেখাচ্ছে ব্রাউজারে। কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। আর আমার টিউটোরিয়ালগুলো, বিশেষ করে ভিডিও টিউটোরিয়ালগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেল MRICT পার্কে সাবস্ক্রাইব করবা, সেখানে তোমরা তোমাদের কমেন্ট জানাবা, তাহলে আমি তোমাদের বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো, যে আসলে তোমাদের মনে আর কি কি ধরনের কোশ্চেন যাচ্ছে, কারণ তোমরা তো আর কাছাকাছি নেই আমার, এই জন্য অনলাইনে ভার্চুয়ালি আমি অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।